বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আশা করছি পরম করুণাময় আল্লাহ তাআলার রহমতে তোমরা যে যেখানে আছো ভালো আছো। আজ আমি আমাদের প্রতিষ্ঠানের অনলাইন শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে একাদশ শ্রেণীর পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র প্রথম অধ্যায় তাপগতিবিদ্যা নিয়ে আলোচনা করছি। পূর্বের ক্লাসের ধারাবাহিকতায় আজকের আলোচনার শুরুতেই তাপ, অভ্যন্তরীণ শক্তি এবং কাজ এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে আমরা পাই ডেল কিউ ইজ ইকুয়াল টু ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ। এই যে আমরা এই সম্পর্কটি এখানে পাবো। এখন কোন সিস্টেম যখন কোনো কাজ সম্পূর্ণ করবে তাহলে সেই সিস্টেমের শক্তি কমে যাবে এবং সেটি হবে হলো ওই সিস্টেমের জন্য ঋণাত্মক। আর সিস্টেমের ওপর বাহির থেকে যদি কোনো কার্য সম্পূর্ণ করা হয় তাহলে সেই সিস্টেমটি বাড়তি শক্তি লাভ করবে এবং এটি সিস্টেমের জন্য হবে হলো ধনাত্মক কাজ এবং তখন সেটি সিস্টেমের শক্তিকে বৃদ্ধি করবে। তাপগতিবিদ্যার যে প্রথম সূত্রটি এটি আসলে শক্তির যে নিত্যতা বিধি এটিরই একটি বিশেষ রূপ। কারণ এখান থেকে আমরা দেখতে পাই যে একটি শক্তি ব্যয় করলে আরেকটি শক্তি পাওয়া যায়। কখনোই কোনো সিস্টেম কোনো শক্তি ব্যয় করা ছাড়া অন্য কোনো কাজ করতে পারে না। এটি আসলে শক্তির নিত্যতা বিধিরই একটি বিশেষ রূপ। আমরা এরপর একটি গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। নিউটন এই তাপগতিবিদ্যার প্রথম সূত্রের গাণিতিক রূপ যা আছে সেটির আলোকে আমরা এটি আলোচনা করব। সেটি হলো যে একটি সিলিন্ডারের মধ্যে যদি কিছু গ্যাস পরিবেশের ওপরে 200 জুল কাজ সম্পাদন করার সময় পরিবেশ পরিবেশ থেকে 500 জুল তাপ শোষণ করে তাহলে গ্যাসের অন্তঃস্থ শক্তির পরিবর্তনটি কেমন হবে এটি নিয়ে আলোচনা। আমি স্ক্রিন শেয়ারের মধ্যে বোর্ড শেয়ারের মধ্য দিয়ে এটি তোমাদের কাছে উপস্থাপন করছি। আমরা জানি dq is equal to dw du plus dw। আমরা সাইড নোট লিখব। dw is equal to দুইশো জুল। তাপ শক্তি যেটি প্রয়োগ করা হচ্ছে সেটি হলো 500 জুল। অন্তঃস্থ শক্তির পরিবর্তন du is equal to what? এখানে আমরা মূল সূত্রটিতে যদি মান বসাই তাহলে 500 জুল is equal to du প্লাস 200 জুল। এখান থেকে আমরা ক্যালকুলেশন করে du এর মান বের করতে পারবো। du is equal to 300 জুল। আশা করছি তোমরা এই সূত্রটি প্রয়োগ করে এভাবে অঙ্কগুলো সলভ করতে পারবা। আমি আবারও মূল পড়ায় ফিরে আসছি। এরপর হলো মোলার আপেক্ষিক তাপ বা মোলার তাপ ধারণ ক্ষমতা। একক ভরের কোনো পদার্থের একক তাপমাত্রা বৃদ্ধিতে যে তাপের প্রয়োজন সেটি হলো ওই ক্ষেত্রে তোমার আপেক্ষিক তাপ। এটি যদি 1 মোল ভরের কোনো পদার্থের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করা হয় তাহলেই সেটি হবে হলো মোলার আপেক্ষিক তাপ।
সুতরাং তাপমাত্রা বৃদ্ধি ইজিক্যাল টু গৃহীত তাপ বাই ভর গুণন তাপমাত্রা আপেক্ষিক তাপ। এখন কোনো গ্যাসের ক্ষেত্রে সাধারণত স্থির চাপে এবং স্থির আয়তনে দুইটি মলার আপেক্ষিক তাপ হয়, এটিকে আমরা যথাক্রমে সিপি এবং সিভি দ্বারা রাখি। সিপি এর অর্থ হচ্ছে চাপ স্থির রেখে একক ভরের তাপমাত্রা একক কেলভিন বৃদ্ধি করলে যে তাপের প্রয়োজন, সেটি হলো স্থির চাপে মলার আপেক্ষিক তাপ। আর স্থির আয়তনে এটি হলো আয়তন স্থির রেখে এক মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে তাপের প্রয়োজন, সেটি হলো স্থির আয়তনে মলার আপেক্ষিক তাপ। তো আমাদের এটি জেনে রাখা প্রয়োজন যে গ্যাসের ক্ষেত্রে মলার আপেক্ষিক তাপ দুটি থাকে, একটি হলো স্থির চাপে আপেক্ষিক তাপ আর একটা হলো স্থির আয়তনে আপেক্ষিক তাপ। তো এক্ষেত্রে দেখা যায় যে স্থির চাপে আপেক্ষিক তাপ সিপি এর মান স্থির আয়তনে আপেক্ষিক তাপ সিভি এর চাইতে বেশি হয়। এর কারণ হলো সিপির ক্ষেত্রে দেখা যায় যে একই সাথে গ্যাসের আয়তন আয়তনও বৃদ্ধি পায়, আবার এটি বাহ্যিক বলের বিরুদ্ধে কাজও করে। আর সিভির ক্ষেত্রে দেখা যায় আয়তনটি স্থির থাকে এবং ফলে এটিকে বাহ্যিক বলের বিরুদ্ধে কোনো কাজ করতে হয় না, শুধু চাপ বৃদ্ধি করার জন্য এখানে তাপ শক্তি প্রদান করা হয়। ফলে এখানে সিভির মানটা অবশ্যই সিপির চাইতে অনেক কম হয়। আমরা সিপি এবং সিভি এর অনুপাত থেকে একটি বিশেষ ধ্রুবক পেয়ে যাব, সেটি হলো গামা। এটি দ্বিপারমাণবিক গ্যাসের ক্ষেত্রে এর মান হলো 1.41। শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের বিষয়টি দেখিয়ে দিচ্ছি। এই যে সিপি ভাগ সিভি ইজিক্যাল টু গামা ইজিক্যাল টু 1 ভাগ 1.41। তো গামা এর গুরুত্ব এরকম যে আমরা জানি যে সমুষ্ণ প্রক্রিয়াতে পিভি ইজিক্যাল টু ধ্রুবক হয়, কিন্তু রুদ্ধতাপীয় প্রক্রিয়াতে পিভি গামা ইজিক্যাল টু ধ্রুবক হয়। এই গামা এখানে সিপি এবং সিভি এর অনুপাত থেকে মানটি বের করা হয় এবং এই ক্ষেত্রে শব্দের বায়ুর মধ্য দিয়ে যে শব্দ সঞ্চালিত হয় সেটি কিন্তু রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় হয়, সেটি সমুষ্ণ প্রক্রিয়াতে হয় না, এবং সেক্ষেত্রে পিভি গামা ইজিক্যাল টু ধ্রুবক এই সূত্রটি ব্যবহার করে আমাদের এই বিষয়ে ক্যালকুলেশন গুলো করতে হয়। আমাদের এখানে বেশ কিছু মান আমাদের মনে রাখতে হবে। যদি এক পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে এই গামা এর মান হবে 1.67, আর পারমাণবিক যেমন কার্বন ডাই অক্সাইড, ওজোন, O3 এগুলোর ক্ষেত্রে এর মান হবে 1.33। এখন আদর্শ গ্যাসের ক্ষেত্রে সিপি এবং সিভির মধ্যে যদি আমরা সম্পর্ক তৈরি করি, তাহলে এই সম্পর্কটির যে চূড়ান্ত রূপটি হবে হলো সিপি মাইনাস সিভি ইজিক্যাল টু আর, যেখানে সিপি ভাগ সিভি ইজিক্যাল টু গামা। আমি তোমাদের বিষয়টি দেখাই দিচ্ছি। এই যে সিপি বাই সিভি ইজিক্যাল টু হলো গামা, আর এই সিপি মাইনাস সিভি ইজিক্যাল টু হলো আর। এই দুটি সূত্র আমাদের এখানে প্রতিপাদন করে আসবে এবং এগুলো আমাদের জন্য খুবই জরুরি। এরপর হলো রুদ্ধ তাপীয় পরিবর্তনের ক্ষেত্রে আয়তন ও চাপের মধ্যে যে সম্পর্কটি আমরা প্রতিপাদন করে পাবো সেটি হলো পিভি গামা ইজিক্যাল টু ধ্রুবক। অর্থাৎ সেক্ষেত্রে দেখা যাবে যে আয়তনের এক্ষেত্রে চাপের যে পরিবর্তন ও আয়তনের যে পরিবর্তন এটি খুবই দ্রুত হবে, এবং খুব দ্রুত হওয়াতে এই প্রক্রিয়াটি হবে রুদ্ধতাপীয়, এবং সেক্ষেত্রে আমাদের এই পিভি এর সাথে গামা যুক্ত হয়ে পুরো ধ্রুবক মানটি চলে আসবে।
এরপর আমরা দেখব হলো রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় গ্যাসের আয়তন ও তাপমাত্রার মধ্যে সম্পর্কর যে প্রতিপাদন, সেটি হবে হলো টিভি গামা -1 ইজিক্যাল টু ধ্রুবক। আর সবশেষে আছে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় চাপ ও তাপমাত্রার মধ্যে সম্পর্কটি এরকম। সে সম্পর্কটি হলো টিপি P1 T1 P1 টু দি পাওয়ার 1 মাইনাস গামা বাই গামা ইজিক্যাল টু T2 P2 টু দি পাওয়ার 1 মাইনাস গামা বাই গামা। আমি তোমাদের এটি দেখায় দিচ্ছি। এই যে সূত্রের আকার এটি আছে, অর্থাৎ এখানে T1 P1 আর T2 P2, এখানে P এর উপর যে পাওয়ার সেটি হলো 1 মাইনাস গামা বাই গামা। আমাদের এই সূত্রগুলো যথাযথভাবে মনে রাখতে হবে, কারণ এগুলো ব্যবহার করে আমাদের প্রয়োজনীয় গাণিতিক সমস্যা আমাদের সমাধান করতে হবে। একটি আদর্শ গ্যাসের সমুষ্ণ সংকোচনে কাজের পরিমাণটি কেমন হবে আমরা এটি এখন দেখব। এক্ষেত্রে কাজের সমীকরণটি হবে হলো W ইজিক্যাল টু RT 2.303 log 10 বেজের V1 বাই V2। এই সমীকরণ আকারে আমরা এটি প্রকাশ করব। শিক্ষার্থী বন্ধুরা, আজকের আলোচনা আমরা শেষ পর্যায়ে চলে আসছি। আজকে শেষে আমরা সমুষ্ণ এবং রুদ্ধতাপীয় প্রক্রিয়ার দুটি বিশেষ পার্থক্য নিয়ে আলোচনা করব। এই পার্থক্যগুলো এরকম যে সমুষ্ণ প্রক্রিয়াতে উষ্ণতাকে স্থির রেখে তাপের পরিবর্তন করার প্রয়োজন হয়, আর রুদ্ধতাপীয় প্রক্রিয়াতে তাপের কোনো আদান প্রদান হয় না, তবে উষ্ণতার পরিবর্তন হতে পারে। সমুষ্ণ পরিবর্তনে তাপমাত্রা স্থির থাকে, আর রুদ্ধতাপীয় পরিবর্তনে তাপের পরিমাণটা স্থির থাকে। সমুষ্ণ পরিবর্তনের ক্ষেত্রে মাধ্যম বা আশেপাশের যে পরিবেশ এটি হতে হবে সুপরিবাহী, আর রুদ্ধতাপীয় প্রক্রিয়ার জন্য পাত্রটি বা আশেপাশের পরিবেশ এটি হবে কুপরিবাহী। সমুষ্ণ প্রক্রিয়াটি খুব ধীরে ধীরে সংঘটিত হবে, কিন্তু রুদ্ধতাপীয় প্রক্রিয়াটি হবে খুবই দ্রুত। সমুষ্ণ প্রক্রিয়ার ভিতরে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন শূন্য হবে, আপেক্ষিক তাপ সেক্ষেত্রে অসীম হবে। আর রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে অভ্যন্তরীণ শক্তি কখনোই ধ্রুবক হবে না, এবং গ্যাসের আপেক্ষিক তাপ সেখানে শূন্য হবে আর কি। এই প্রক্রিয়ায় পিভি ইজিক্যাল টু ধ্রুবক, আর রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় পিভি গামা ইজিক্যাল টু ধ্রুবক হয়। সমুষ্ণ প্রক্রিয়ার লেখচিত্রটি কম খাড়া হয়, আর রুদ্ধতাপীয় প্রক্রিয়ার লেখচিত্রটি বেশি খাড়া হয়। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই আলোচনার মধ্য দিয়ে আজকের ক্লাসটি শেষ করছি। পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।